জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য সম্পর্কে পড়ব। আজকে আমরা পড়ব পঞ্চম পর্ব। আমি এর আগে 4টি পর্ব অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা সেগুলো একটু দেখে নাও। আজকে আমরা পঞ্চম পর্বে পড়ব যে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস, অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশন অফ লিভিং বিং। লিভিং বিং মানে জীব, তাদের শ্রেণীবিন্যাস। আমরা আগের দিন যখন বিন্যাস বিধি পড়ছিলাম সেখানে আমরা 3টে জিনিস পড়েছিলাম। একটা হচ্ছে শনাক্তকরণ, কোন জীবের শনাক্তকরণ, তারপরে ছিল নামকরণ, তারপরে ছিল শ্রেণীবিন্যাস। তিনি হলেন রবার্ট এইচ হুইটেকার। কি নাম বললাম? রবার্ট এইচ হুইটেকার। তিনি প্রথম এই জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেন। কয়েকটি নির্দিষ্ট ভিত্তির উপর নির্ভর করে তিনি জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেন। কি কি ভাগ করেছিলেন দেখা যায় এবারে। ধরি এখানে আমরা জীব জগৎ দিলাম। জীব জগৎ কিভাবে 5টা ভাগ ভাগ করেছিলেন দেখি আমরা। তার দেয়া ভাগগুলি হচ্ছে, সবচেয়ে প্রথমে মনেরা। কি বললাম? মনেরা। নেক্সট হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঙ্গি, তারপর হচ্ছে প্লান্টি, তারপর হচ্ছে অ্যানিমিলিয়া। ভাগগুলো মনে থাকবে: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি অ্যান্ড অ্যানিমিলিয়া। 1 নম্বরে কি বললাম? মনেরা। 2 নম্বরে প্রোটিস্টা, 3 নম্বরে ফাঙ্গি, 4 নম্বরে প্লান্টি, 5 নম্বরে অ্যানিমিলিয়া। ঠিক আছে? তো মনেরা কি? মনেরা গ্রুপ কি? এর কি কি বৈশিষ্ট্য আছে? প্রোটিস্টা কি? প্রোটিস্টার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে? ফাঙ্গি কি? প্লান্টি কি? অ্যানিমিলিয়া কি? আমরা দেখবো আস্তে আস্তে। আমি একটা কথা বলেছিলাম আগে যে সরলতম জীব থেকে জটিলতম জীব সৃষ্টি হয়, তাই না? তো এই জীব জগতের যে মনেরা, এরা হচ্ছে মানে আদিতম জীব। এর থেকে একটু উন্নত যে প্রোটিস্টা, তার থেকে উন্নত ফাঙ্গি, তার থেকে প্লান্টি, তার থেকে অ্যানিমিলিয়া। তো আমরা এইটুকু শিখলাম যে এই শ্রেণীবিন্যাস মানে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন কিছু মানে ভিত্তির উপরে বিজ্ঞানী রবার্ট এইচ হুইটেকার 1969 ওই সালে। তিনি এই সমস্ত জীব জগৎকে 5টি ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে মনেরা, একটা প্রোটিস্টা, একটা ফাঙ্গি, একটা প্ল্যান্টি, একটা অ্যানিমিলিয়া। টুকে নাও একটু। এটা ইংরেজিগুলো একই না, মনেরাই হবে। আচ্ছা, একটু টুকে নাও। এই তাহলে জীব জগৎকে 5টা ভাগে ভাগ করেছি, এটা টুকে নাও একটু, তারপরে পরে যাচ্ছি আমরা। দেখো, প্রথম ভাগ হচ্ছে মনেরা। আমরা দেখব এই মনেরা পর্বে যে জীব জগতের যে জীবগুলো আছে তাদের কি কি বৈশিষ্ট্য দেখতে গিয়ে, আর তাদের উদাহরণ কি কি, কোন কোন জীবেরা হতে পারে মনেরা গ্রুপের মধ্যে। তো বৈশিষ্ট্য দেখতে গিয়ে কি কি দেখবো আমরা? প্রথমত দেখি কোষের গঠনটা কেমন। এই জিনিসগুলো আমরা উল্লেখ করব। কোষের গঠন, পুষ্টি কেমন, এদের জনন প্রক্রিয়া কেমন, তারপরে কোথায় বাস করে দেখি, আর কিছু উদাহরণ। আমরা এই পয়েন্টগুলোর উপরে আলোচনা করব। তো মনেরা গ্রুপের কোষের গঠন কেমন? মনেরা গ্রুপের কোষের গঠন হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির। কি বললাম? প্রোক্যারিওটিক প্রকৃতির নিউক্লিয়াস থাকে। এদের কোষটা হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, এদের নিউক্লিয়াস হচ্ছে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। এখানে একটা কথা আবার একটু মানে পুরোনো কথা একটু আলোচনা করি। প্রোক্যারিওটিক, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। মানে কি স্যার? মানে যে নিউক্লিয়াসের মধ্যে সুগঠিত মানে নিউক্লিয় বস্তুগুলো থাকে না, নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এগুলো মানে সুগঠিত নয়, তাদের আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষ। যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাদের আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষ। তাই এদের এই মনেরা গ্রুপের যে জীবগুলো আছে তাদের কোষগুলো হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির। এদের কোষটা হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির। এখানে স্পষ্ট এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়,
এবং এদের কোষের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো আমরা দেখেছিলাম পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, সেই পর্দা ঘেরা কোষ অঙ্গাণু কিন্তু এখানে সুস্পষ্ট থাকবে না। তার মানে কোষের গঠনের মধ্যে বলতে পারি এদের কোষ হচ্ছে এই সমস্ত জীবগুলো হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, বা এদের কোষ হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, এদের নিউক্লিয়াস হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, আর এদের পর্দা ঘেরা নির্দিষ্ট কোষ অঙ্গাণুগুলো থাকে না। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা আনুবীক্ষণিক বলতে হবে, জীবগুলো আনুবীক্ষণিক। আচ্ছা, তো বললাম এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তো কি নিউক্লিয়াসটা কেমন? আমি মনে করি একটা 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 জীব আঁকলাম, মানে মনেরা গ্রুপের একটা জীব আঁকলাম, আর এদের কোষের যে এই যে কোষ আবরণী থাকে, কোষ আবরণীর বাইরে একটা মানে এরকম একটা আবরণ থাকে যাকে আমরা বলেছিলাম কোষ প্রাচীর। এদেরও কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এটা নোট করবে, কি নাম বললাম? পেপটাইডোগ্লাইকান। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান। আর নিউক্লিয় বস্তু যেটা বলছিলাম কি, এদের যে নিউক্লিয় বস্তুটি নগ্ন, এরকম নিউক্লিয় বস্তুকে বলা হয় জেনোফোর বা নিউক্লিয়েট। কি বললাম? জেনোফোর বা নিউক্লিয়েট। বোঝা গেল? তাহলে তাহলে কি বলবো? কোষের গঠন হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, আনুবীক্ষণিক। এদের কোষের মধ্যে যে কোষ প্রাচীর থাকে তার প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আর এদের যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নগ্ন প্রকৃতির, ডিএনএ দ্বারা গঠিত। এই প্রকৃতির নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়েট বা জেনোফোর। এগুলো কিন্তু সব আসে, প্রত্যেকটি কথা কিন্তু আসে। এরপরে চলে আসি পুষ্টি। এদের পুষ্টি কেমন হয় দেখি। এদের পুষ্টি হতে পারে মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, বা মিথজীবী হতে পারে। এইগুলো আমরা আগে পড়েছি। মৃতজীবী মানে মৃত বস্তুর উপর জন্মায় মৃতজীবী, এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। পরজীবী মানে অন্য জীবের উপর জন্মায়, তাকে বলা হয় পরজীবী। যেমন উকুন মাথায় থাকে, সেগুলো হচ্ছে পরজীবী। আর মিথজীবী মানে দুটো জীব পরস্পরের সহাবস্থান থেকে একে অপরের দ্বারা উপকৃত হয় পুষ্টির ব্যাপারে। ঠিক আছে, তো এদের পুষ্টি মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, মিথজীবীও হতে পারে। আচ্ছা, এবারে চলে আসি জনন। জননটা কি? জনন মানে আমরা জানি বংশ বিস্তারের পদ্ধতি জনন। আমরা বড় হয়ে শিখবো জনন হয় তিন ধরনের, একটা অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। তো এদের যে জনন পদ্ধতি, সেই জনন পদ্ধতিটা হচ্ছে অযৌন জনন প্রকৃতির। কি বললাম? অযৌন জনন পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে। ব্যাস। আর বাসস্থান কোথায় থাকে? এরা জলে, স্থলে, অন্তরিক্ষে, মানে সর্বত্র বিরাজমান। এরা মনেরা গ্রুপের জীবেরা জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় বাস করতে পারে। এই হচ্ছে এদের বাসস্থান। উদাহরণ কি? এখন উদাহরণটা বললেই বুঝতে পারবে। আমরা ব্যাকটেরিয়ার নাম শুনেছি। ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা গ্রুপের অন্তর্গত। ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, এইগুলো হচ্ছে মনেরা গ্রুপের অন্তর্গত। ঠিক আছে, তাহলে কোষের গঠন কি বললাম? কোষের গঠন হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির, আনুবীক্ষণিক, নিউক্লিয়াস সুগঠিত নয়। আর নিউক্লিয় বস্তুকে বলা হয় জেনোফোর, একতন্ত্রী ডিএনএ দ্বারা গঠিত। এদের পুষ্টি হচ্ছে মৃতজীবী প্রকৃতি বা পরজীবী প্রকৃতি বা মিথজীবী প্রকৃতি হতে পারে। এদের জনন হচ্ছে অযৌন প্রকৃতির, বাসস্থান জলস্থলে, অন্তরিক্ষে সব জায়গায় বসবাস করে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ইত্যাদি। ঠিক আছে, মনে না গেল? এরপরে কি ছিল? সরি, 2 নম্বরে কি ছিল? প্রোটিস্টা। প্রোটিস্টা এটা হচ্ছে কিংডম। তো 5টা রাজ্যের মধ্যে প্রথম রাজ্য পেলাম মনেরা, দ্বিতীয় রাজ্য হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের প্রাণীদের, জীবেদের দেখি আমরা বৈশিষ্ট্য কি। এদের কোষটা কেমন? এদের কোষটা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। কি বললাম? ইউক্যারিওটিক প্রকৃতির, মানে কোষীয় জীব, মানে কোষ দ্বারা গঠিত। আর কি ইউক্যারিওটিক মানে কি? যে কোষের মধ্যে প্রকৃত নিউক্লিয়াস থাকে। প্রকৃত নিউক্লিয়াস কাকে বলে? না, নিউক্লিয়াসের মধ্যে 4টি অংশ, নিউক্লিয়াস, নিউক্লিওপর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালক। বর্তমান তাদের আমরা বলতে পারি ইউক্যারিওটিক কোষ। তারপরে এদের পুষ্টি। আচ্ছা, ইউক্যারিওটিক কোষ মানে এদের মধ্যে এদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখা যায়। এদের মধ্যে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বর্তমান। ওখানে যেমন পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু ছিল, এদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বর্তমান।
আর এদের পুষ্টি কেমন হবে? এদের পুষ্টি স্বভোজীয় হতে পারে, পরভোজীয় হতে পারে। স্বভোজী হতে পারে, পরভোজীয় হতে পারে। স্বভোজী কাকে বলবো? স্বভোজী মানে যে সমস্ত জীব নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের আমরা বলতে পারি স্বভোজী। যেমন সবুজ উদ্ভিদ মানে দেহে ক্লোরোফিল থাকলেই পারে। তো আর যারা খাদ্যের জন্য অপরের উপর নির্ভর করে তাদের আমরা বলতে পারি পরভোজী। এই পরভোজী হতে পারে আবার তিন ধরনের, একটা হচ্ছে মৃতজীবী, একটা মিথজীবী আর একটা পরজীবী। ছিল পরভোজীর পুষ্টির মধ্যে এই ভাগগুলো। তো আমরা বলতে পারি যে প্রোটিস্টা গ্রুপের জীবেদের পুষ্টি হতে পারে স্বভোজী প্রকৃতির, হতে পারে পরভোজী প্রকৃতিরও হতে পারে। বাকি বাসস্থান কোথায় থাকে? প্রোটিস্টা জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় থাকতে পারে, সর্বত্রই বিরাজমান, তবে বেশিরভাগই জলজ প্রকৃতির হয়। আর জনন জনন হতে পারে অযৌন হতে পারে, আবার যৌন জননও হতে পারে। অযৌন বা যৌন দুই পদ্ধতিতে এরা মানে জনন ক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, এই জননটা কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার। জননটাকে নিয়ে আমরা মানে একটু পরে ক্লাসে পড়বো, মানে ক্লাস 10-এ পড়বো। তো অযৌন জনন জেনে রাখো খালি আজকে এইটুকুই, যে এরা অযৌন জনন পদ্ধতিতে এবং যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে বা জনন কার্য সম্পন্ন করে থাকে। উদাহরণ কি বলবো? প্রোটিস্টা গ্রুপের আমরা অ্যামিবা নাম শুনেছি, অ্যামিবা, অ্যামিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, এরা হচ্ছে প্রোটিস্টা কিংডমের অন্তর্গত। তাহলে এদের আমরা মনে পেয়েছিলাম এই প্রোক্যারিওটিক প্রকৃতির, এখানে পর্দা ঘেরা নিউক্লিয় বস্তু থাকে না, যেখানে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। আর নিউক্লিয়াসটি হচ্ছে আদি প্রকৃতির বা প্রোক্যারিওট প্রকৃতির। আর এখানে প্রোটিস্টা গ্রুপে পেলাম হচ্ছে আমরা ইউক্যারিওটিক প্রকৃতির জীব বা কোষীয় জীব। এদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটাও পর্দা ঘেরা, মানে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। আর পুষ্টি পদ্ধতি স্বভোজীয় হতে পারে, পরভোজী হতে পারে। বাসস্থান মূলত জলবাস করে, তবে সব জায়গাতেই পাওয়া যায়। জনন হচ্ছে অযৌন জনন, যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। উদাহরণ অ্যামিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম। ঠিক আছে, আরো আছে অনেক, জাস্ট এইগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মনে পেলাম, তারপরে প্রোটিস্টা পেলাম। এরপরে আমরা কি আসবে? এরপরে আসবে ফাঞ্জি বা ফাঙ্গি। ফাঙ্গি বাংলা কি বলতো? ছত্রাক। কাকে বলবো? ছত্রাক। ছত্রাক আমরা দেখেছি না, এই জিনিসটা দেখেছি না, এরকম দেখতে, এরকম দেখতে আমরা একটা বস্তু দেখেছি না, কি বলে এটাকে? ছত্রাক বলে তো। অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা বলি আমরা। ছত্রাক দেখেছি তো। তো ফাঙ্গি হচ্ছে, ফাঙ্গি কাদের বলবো? ফাঙ্গি হতে পারে এককোষী, হতে পারে ফাঙ্গি হতে পারে বহুকোষী, এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। আর কি, এটা কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির। এদের নিউক্লিয়াস কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির। আর এরা ক্লোরোফিল বিহীন, এদের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। এদের যে কোষ প্রাচীর থাকে, এই ছত্রাকের যে কোষ প্রাচীর থাকে বা ফাঙ্গির যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। আমরা একটু আগে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ওখানে পেলাম কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান, কার? মনে রাখ। আর এখানে পাচ্ছি কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন, কার? ফাঙ্গি। এইটা কিন্তু পরীক্ষাতে আসে, এর কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন, ওর কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আচ্ছা, এবারে পুষ্টি কেমন? যেহেতু এর মধ্যে ক্লোরোফিল থাকে না, তাহলে অবশ্যই এর পুষ্টিটা হচ্ছে পরভোজী প্রকৃতির পুষ্টি। পরভোজী মানে, পরভোজী মানে পুষ্টির জন্য অপরের উপর নির্ভরশীল। ভোজী মানে ভোজন, পরভোজী পরের উপরে ভোজন নির্ভর করে, তাই জন্য বলা হয় পরভোজী পুষ্টি। কিরকম হতে পারে? এই পরভোজী পুষ্টি হতে পারে মৃতজীবী, মানে মৃত বস্তুর উপর বা গলিত বস্তুর উপরে জন্মায় এবং সেখান থেকে পুষ্টিটা শোষণ করে, তাকে বলা হয় মৃতজীবী।
হতে পারে তোমার পরজীবী, যেমন আমি বলেছিলাম, মানে অন্যের ওপর বসবাস করছে এবং সেখান থেকে পুষ্টিরস আহরণ করছে, পরজীবী। আর হতে পারে মিথজীবী, মানে দুটো জীব পরস্পরের সহাবস্থানে থেকে একে অপরের দ্বারা উপকৃত হয়, তখন তাকে বলা হয় মিথজীবী। তো যাই হোক, এই ফাঙ্গির পুষ্টিটা কিন্তু পরভোজী প্রকৃতির, ঠিক আছে। আর বাসস্থান, এরা বাসস্থান মোটামুটি একটু স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে ফাঙ্গি, হ্যাঁ, একটু স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে। আর এদের জননটা, আমরা এই জননটা বলার আগে একটা কথা বলি, আমরা অনেক সময় এই ব্যাঙের ছাতা যেগুলো দেখি, যেগুলো আমরা ব্যাঙের ছাতা বলে চিনি, অ্যাগারিকাস বলে যেটাকে, আমরা একটু কালো কালো হলে হাত দিয়ে দেখেছি না, হাতে এরকম অনেক পাউডারের মতো লেগে যায়। ওই পাউডারের মতো গুলো কি, যদি আমরা ওগুলোকে একটু ভালো করে দেখি, দেখবো ওগুলো দানা 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 অংশ, ওই দানাগুলোকে বলা হয় রেণু। কি বলা হয়? রেণু, ঠিক আছে, বা পোর বলা হয়, পোলেন বলা হয়। ওই রেণুর দ্বারা এরা মানে অজনন পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে বা জনন সম্পন্ন করে। কারা? ছত্রাকেরা। অজনন পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে থাকে বা জননকে সম্পন্ন করে থাকে। আর বাসস্থান মোটামুটি মৃত জীবজন্তুর উপরে জন্মায়, এগুলোই হয়। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলি, যেটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। আর এরা মানে কলোনি রূপে, কলোনি মানে অনেকে যখন একসঙ্গে বাস করতে কলোনি বলে, অনেকগুলো ছত্রাক একসঙ্গে কলোনি রূপে বসবাস করতে পারে। আবার এদের মধ্যে সূত্রাকার গঠন হতে পারে, সূত্রাকার গঠন হতে পারে, এই গঠনগুলো হতে পারে। মোটামুটি এটাই হচ্ছে ফাঙ্গি সম্পর্কে মেন পয়েন্ট। এরা এককোষী বা বহুকোষী, কলোনিয়াল হতে পারে বা সূত্রাকার হতে পারে, এবং ইউক্যারিওটিক প্রকৃতির কোষ, মানে কোষের প্রকৃত নিউক্লিয়াস থাকে, এবং কোষ অঙ্গাণুগুলো তোমার মানে আবরণ যুক্ত হতে পারে। আর এদের দেহে ক্লোরোফিল থাকে না, মেন পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল থাকে না, এটা খেয়াল রাখবে। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের কোষ প্রাচীরটা কার্টিন দ্বারা নির্মিত। আর জনন হচ্ছে এদের অজনন পদ্ধতিতে এরা জননকে সম্পন্ন করে। অজনন পদ্ধতি মানে রেণুর সাহায্যে, রেণুর সাহায্যে। একটা জিনিস এখানে মনে রাখবে, এই অযৌন মানে রেণু দ্বারা মানে এরা জনন সম্পন্ন হয়, আর যৌন জননের ক্ষেত্রে গ্যামেটের দ্বারা সম্পন্ন হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের ফাঙ্গির বৈশিষ্ট্য। তো স্যার, ফাঙ্গির উদাহরণ কি হবে? ফাঙ্গি আমরা চিনি, কিন্তু ছত্রাক চিনি। কি চিনি আমরা? যেমন ধরো অ্যাগারিকাস, ইস্ট, মিউকর, এগুলো ছত্রাক। আর একটা উদাহরণ দিই, পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে সব ফাঙ্গির মধ্যে পড়ছে। এবারে চলে আসে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি আসবো? 4 নম্বর পয়েন্ট আছে হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্টি কিরকম বানানটা? প্ল্যান্ট, PLANTAE, প্ল্যান্টি। এটা কি? এর কিংডম। প্ল্যান্টির কোষটা কেমন ছিল? প্ল্যান্টটি হবে হচ্ছে, দেখো এটা পরিষ্কার বুঝতে পারছি, প্ল্যান্ট, প্ল্যান্ট মানে তো উদ্ভিদ, পরিষ্কার হচ্ছে উদ্ভিদ জগৎ। প্ল্যান্টটি আমরা যদি মানে এভাবে বুঝি, সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ। কি বুঝছি আমরা? প্ল্যান্টটি মানে হচ্ছে উদ্ভিদ জগৎ। এই যে এর যে কিংডমটা, এর রাজ্যটা, সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ, ঠিক আছে। এরপরে যেমন হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ বলতে কি বুঝি? সমস্ত উদ্ভিদ জগৎ গুলা, মানে উদ্ভিদ নিয়ে যে জগৎ, তাকে আমরা উদ্ভিদ জগৎ বলছি। এদের কোষটা কেমন হবে? এদের কোষটা অবশ্যই ইউক্যারিওটিক প্রকৃতির এবং বহুকোষী। এই যে এই কিংডমের যে মানে জীবেরা আছে, সব হচ্ছে তোমার বহুকোষী, ইউক্যারিওটিক প্রকৃতির, বহুকোষী। ইউক্যারিওটিক মানে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ, মানে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওজালক, নিউক্লিয় প্লাজম থাকে, তাকে আমরা ইউক্যারিওটিক কোষ বলছি। আর এদের যে কোষ অঙ্গাণুগুলো, সেগুলো পর্দা ঘেরা হবে। তাহলে এই ইউক্যারিওটিক প্রকৃতির কোষ হবে, বহুকোষী হবে অবশ্যই। যেহেতু প্ল্যান্টের কথা বলছি, প্ল্যান্টি যেহেতু উদ্ভিদ কোষ, তাহলে কোষের বাইরে একটা আবরণ থাকবে, যেটা আমরা বলছিলাম কোষ প্রাচীর। এখানে আমরা পড়েছিলাম কোষ প্রাচীর উপাদান কি স্যার? না, কোষ প্রাচীরের উপাদান হচ্ছে কি? বলো বলো। কোষ প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ। কি নাম? সেলুলোজ। প্ল্যান্টি কিংডমের যে জীবেরা আছে, তাদের কোষগুলো হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির, বহুকোষী জীব, এবং কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে সেলুলোজ দ্বারা নির্মিত কোষ প্রাচীর কোন কিংডমে দেখা যায়?
কাইটিন নির্মিত কোষ প্রাচীর কোন কিংডমে দেখা যায়, আর কোন কিংডমের কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইড ও গ্লাইকান। এদের পুষ্টি কেমন? এদের পুষ্টি মেইনলি এরা স্বভোজী পদ্ধতিতে, স্বভোজী পুষ্টি, স্বভোজী, স্ব মানে নিজে, ভোজী মানে ভোজনটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই তো স্বভোজী বলি। কাজে প্ল্যান্টে আমরা স্বভোজী বলি তো, কেননা প্ল্যান্টের দেহে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকার জন্য নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই এদেরকে পুষ্টিকে বলা হয় স্বভোজী পুষ্টি। আর কোথায় বাস করে? এরা জলে বাস করতে পারে, স্থলে বাস করতে পারে, সমুদ্রের পাড়ে বাস করতে পারে, বাসস্থানটা এভাবে বলি। বাকি রইল জনন। এদের জননটা তোমার অঙ্গজ হতে পারে, অঙ্গজ, নামটা শুনে বুঝতে পারছি, অঙ্গজ, অঙ্গ হইতে জাত, অঙ্গ থেকে উৎপন্ন হয় অঙ্গজ, অযৌন, যৌন, সব রকম জননী এদের মধ্যে দেখা যেতে পারে প্ল্যান্টটির মধ্যে। ঠিক আছে, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন ধরো স্পাইরোগাইরা, প্রোগোনেটাম, পাইন, ধান, আম, এগুলো সব হচ্ছে তোমার প্ল্যান্টটির উদাহরণ। চলে আসো এবারে লাস্ট কিংডম পড়ছি, 5 নম্বর কি পেলাম? কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিম্যাল মানে কি? অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী। তাহলে প্রাণী জগৎ কেমন? এদের কোষগুলো কেমন দেখি আমরা? কোষ কেমন হবে? অবশ্যই স্যার ইউক্যারিওটিক প্রকৃতির। ইউক্যারিওটিক মানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং কোষটা মানে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকবে, আর বহুকোষী হবে। আর একটা জিনিস বলি, আমরা প্ল্যান্টে যেমন পেয়েছিলাম কোষ প্রাচীর, এখানে কিন্তু কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর অনুপস্থিত। কি বলবো? কোষ প্রাচীর অনুপস্থিত কার? অ্যানিমেলের ক্ষেত্রে বা প্রাণী জগৎ বলতে পারি। এই কিংডমটা কি? এই কিংডমটা কি? কিংডমটা হচ্ছে অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে না, হয়রাস প্ল্যান্টের মধ্যে কিন্তু কোষ প্রাচীর থাকে, যার প্রধান উপাদান সেলুলোজ। বারবার বলছি, এতবার কেন বলি একটা কথা কি জানো, ওটা মাথায় ঢুকে যায়। অ্যানিমেলিয়ার মধ্যে তোমার কোষ প্রাচীর থাকে না, প্ল্যান্টের মধ্যে কোষ প্রাচীর থাকে, যার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর ওখানে মনে রাখতে পেরেছিলাম কোষ প্রাচীর থাকে, প্রধান উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইকান। বাসস্থান কোথায় বলবো দেখি, কে বলতে পারে? বাসস্থান কোথায়? প্রাণী কোথায় থাকে? প্রাণী জলে থাকতে পারে, স্থলে থাকতে পারে, অন্তরিক্ষে যেতে পারে, সর্বত্র। ঠিক আছে, সর্বত্র বিরাজমান কোষ হলো। আচ্ছা, পুষ্টি কেমন হবে? পুষ্টি, প্রাণীদের মধ্যে তো ক্লোরোফিল থাকে না, তাই এদের পুষ্টি হচ্ছে পরভোজী প্রকৃতির। একটু বুঝলেই কিন্তু সব বলা যাবে, আমি এগুলো কিন্তু পড়ার দরকার নেই, একটু বুঝে নাও তাহলে বুঝতে পারবে। যেহেতু যেহেতু তোমার ইয়ে থাকে না, ক্লোরোফিল থাকে না, তাহলে পুষ্টি হবে পরভোজী প্রকৃতির, মানে পুষ্টির জন্য অপরের উপর নির্ভর করছে। আর এদের জনন কেমন হবে? যৌন, অযৌন পদ্ধতিতে এরা জনন ক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, আর একটা দেহে কলাতন্ত্র থাকে, এখানে একটা কথা বলবে, দেহে কলাতন্ত্র উপস্থিত, দেহে কলাতন্ত্র থাকে, কলাতন্ত্র থাকে। আমরা পড়েছি তো অষ্টম শ্রেণীতে যে কলা কাকে বলে, কতগুলি কোষ নিয়ে হয় কলা, কতগুলি কলা নিয়ে হয় অঙ্গ, কতগুলি অঙ্গ নিয়ে হয় তন্ত্র, সেই কলা বা তন্ত্র থাকে এদের। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অ্যানিমেলিয়া। এবার উদাহরণ যদি বলি, উদাহরণ পারবো আমরা? উদাহরণ পারবো? যেমন ধরো স্পঞ্জ, কৃমি, মাছ, মানুষ, ঠিক আছে, গরু, ছাগল, এগুলো সবই হচ্ছে তোমার অ্যানিমেলিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এইগুলোই আমরা জানবো, মাথায় ঢুকে নাও একবার। আর একবার আমি টোটালটাকে আলোচনা করে দিচ্ছি। তাহলে শ্রেণীবিন্যাস করেছিলেন কে? হুইটেকার। তাহলে হুইটেকার কি করেছিলেন? সমগ্র জীব জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন। কি কি? 5টি রাজ্যে ভাগ করেছিলেন। একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, আর হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে 5টি করে ভাগ করেছেন। কি কি বলো? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। 5টা হয়ে গেল। মনেরা পেলাম প্রোক্যারিওটিক প্রকৃতির, সুনির্দিষ্ট কোষাঙ্গন থাকে না,
আর এদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকান। তারপরে চলে এলো তোমার মনে রাখবে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কি পেলাম? ইউক্যারিওটিক প্রকৃতির কোষ। আর তারপরে চলে আসছে প্রোটিস্টার পরে কি আসলো? ফাঙ্গি। ফাঙ্গির মধ্যে কোষ প্রাচীর থাকে যার উপাদান হচ্ছে কাইটিন। তারপরে চলে আসলো কে? প্ল্যান্টি। প্ল্যান্টির মধ্যে প্ল্যান্টি ইউক্যারিওটিক প্রকৃতির বহুকোষী জীব যার মধ্যে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে প্ল্যান্টির মধ্যে সেলুলোজ। আর যখন অ্যানিমিলিয়া আসলো, অ্যানিমিলিয়ার মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না আর ইউক্যারিওটিক প্রকৃতির কোষ। আর উদাহরণগুলো প্রত্যেকটা কিংডমের উদাহরণ দুটো তিনটে করে বলবে, এটুকুই থাকছে। কয়েকটা প্রশ্ন আমরা এখানে উল্লেখ করে দিই। প্রশ্নগুলো কি কি হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি হবে? 1 নাম্বার, যেমন এই শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন? শ্রেণীবিন্যাস করেছিলেন কে? বিজ্ঞানী হুইটেকার। শ্রেণীবিন্যাস কে করেন? বা হুইটেকারের মত অনুসারে এই জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা হয়? হুইটেকার জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন? 5টি ভাগে ভাগ করেন। কি কি বলবে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। 2 নাম্বার, তাহলে কোন কিংডমের কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান? ঠিক আছে। 3 নাম্বার, কোন কিংডমের কোষ প্রাচীরের প্রধান উপাদান কাইটিন? 4 নাম্বার, কোন কিংডমের কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ? কার বলবো? সেটা হচ্ছে প্ল্যান্টি। ঠিক আছে, আজ এটুকুই, ফের দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।